আমার স্নেহের ছাত্রছাত্রী, আজকে ফোর্থ সেমিস্টারের জন্য একদম যে রাস্তা ধরে তোমরা পৌঁছাবে সেই রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দেয়া। অর্থাৎ ফোর্থ সেমিস্টারে তোমাদের লক্ষ্য কি? পরীক্ষার হলে পরীক্ষাটা ভালোভাবে দেওয়া। এই যে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছানোর জন্য যে রাস্তাটা সবার প্রথম তোমাদেরকে চিনে নিতে হবে যে তোমরা কোন রাস্তায় যাবে, সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের সিলেবাস। এই ফোর্থ সেমিস্টারের সিলেবাস একদম থার্ড সেমিস্টারের মতো সেম জিনিস আছে। অর্থাৎ তোমাদের সাব টপিক ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, যেখানে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ থাকবে। আমি এই সাব টপিকের আবার যে প্রত্যেকটা ইউনিট আছে, সেই ইউনিটে যে বিষয়বস্তুটা তোমাদের ইংলিশে সিলেবাস দেয়া আছে, তার বাংলা করে তোমাদেরকে সম্পূর্ণটা বুঝিয়ে দেবো। দেখবে সিলেবাসটা যদি তুমি ঠিকঠাক করে বুঝে যাও, তাহলে তুমি নিজেই বুঝতে পারবে তোমাকে কোন পোর্শনটা আগে পড়তে হবে, কোনটা পরে পড়তে হবে, কোনটা বেশি পড়বে, কোনটা কম পড়বে। তাহলে এখানে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে আমরা যদি দেখি, ইউনিট 1 আছে, ইউনিট 2 আছে, ইউনিট 3 আছে, ইউনিট 4 আছে, ইউনিট 5 আছে, ইউনিট 6 আছে। ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, বুঝতেই পারছো এর মধ্যে প্রাকৃতিক বিষয়গুলো থাকবে। তার মধ্যে প্রথমেই যেটা আছে জিওটেকটনিক অর্থাৎ ভূগঠন আছে, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ, এটা তোমরা থার্ড সেমিস্টারেও পড়েছো। তবে এখানে নদীর কাজ পড়বে, যেরকম তোমরা আগে কার্স্ট অঞ্চলে গঠিত ভূমিরূপ পড়েছো, এখানে পড়বে উপকূল অঞ্চলের গঠিত ভূমিরূপ। আমি একদম পরপর সমস্ত ব্যাপারগুলো আসছি। তারপরে তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলও তোমরা ওখানে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়েছো, তবে এখানে ইউনিট গুলোতে একটু অন্য বিষয় আছে। তারপরে পড়বে বায়ুমণ্ডল, তারপরে পড়বে জীবমণ্ডল। এরপরে ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি আছে। ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে থাকবে 15 নম্বর, আগের বারেও কিন্তু তাই ছিল, থার্ড সেমিস্টারেও তাই ছিল। এবং ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে থাকবে 10 নাম্বার, আগের বারে অর্থাৎ থার্ড সেমিস্টারেও এখান থেকে 10 নাম্বার ছিল। এবং এখানে দুটো ইউনিট আছে, পপুলেশন জিওগ্রাফি এবং হিউম্যান ডেভেলপমেন্ট। আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসের ইংলিশটা এবং তার বাংলাটা বুঝে নেব। আমি আগে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি সাব টপিক কি কি আছে। এখানে সাব টপিক আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, যার মার্কস আছে 10 নাম্বার। সেখানে ইউনিট 1 ভারতের শিল্প আছে, ইউনিট 2 তে আছে হিউম্যান সেটেলমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, এবং 3 নম্বরে আছে জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেমস। আমরা সিলেক্টেড ইস্যু এবং প্রবলেম গুলো দেখবো, এটা দিয়েই সিলেবাস শেষ হচ্ছে। অর্থাৎ ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি এবং জিওগ্রাফি অফ ইন্ডিয়া, লাস্টের দুটো পার্ট 10-10 করে। প্রথমেরটা দেখলে তোমরা ইউনিট 6টা আছে, এখানে থেকে থাকবে তোমাদের 15 নাম্বার, এবং এখানটা পড়তেও হবে অনেক বেশি। আমি একদম প্রথম থেকে লাইন বাই লাইন তোমাদেরকে বলে যাই। জিওগ্রাফি নিউ সিলেবাস, তোমরা অবশ্যই নিউ সিলেবাসের সেমিস্টার পদ্ধতিতে ফোর্থ সেমিস্টারের সিলেবাস জানতে চলেছো। ফুল মার্কস 35, একদম কত ঘন্টার করে ক্লাস থাকবে সেটাও জানিয়ে দেব। এর পরের ক্লাসে থাকবে তোমাদের কোন বইগুলো তোমরা ফলো করবে, কোন বইটা ভালো হয়েছে না হয়েছে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখো, যেহেতু প্রতিনিয়ত আমি তোমাদের সাথে আছি। দেখো সাব টপিক ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি, তার মধ্যে জিওটেকটনিকে তোমরা কি পড়বে? পড়বে সি ফ্লোর স্প্রেডিং অর্থাৎ সমুদ্র তলদেশের সম্প্রসারণ, তার ডেফিনেশন, এভিডেন্সেস এন্ড কজেস, অর্থাৎ তার বাংলা করলে দাঁড়ায় সমুদ্র তলদেশের সম্প্রসারণ, তার সংজ্ঞা, এভিডেন্সেস প্রমাণ, এবং কজেস অর্থাৎ কারণ সমূহ। সমুদ্র তলদেশ কি সত্যি সম্প্রসারিত হচ্ছে, কেন হচ্ছে, তার প্রমাণ এবং তার যে বিভিন্ন নিদর্শন। এছাড়া তোমরা পড়বে ইউনিট 1 এর মধ্যে আরেকটা জিনিস পাতের ধারণা। এখানে পাত সঞ্চালন তত্ত্ব ক্লাস 8 এ একটু তোমরা টাচে গেছিলে। পাতের ধারণা এবং শ্রেণী বিভাগ, বিভিন্ন ধরনের পাত সীমান্ত, অভিসারী পাত সীমান্ত, প্রতিসারী পাত সীমান্ত, নিরপেক্ষ পাত সীমান্ত। এভাবে দেখালাম কেন? অভিসারী পাত দুটো পরস্পরের মুখোমুখি হয়, ধাক্কা খায়। প্রতিসারী পাত দুদিক থেকে অর্থাৎ একটা জায়গা থেকে দুদিকে সরে যায়। নিরপেক্ষ পাত পাশাপাশি দুটো পাত সঞ্চরণ করে। আমি অবশ্যই ডিটেলে সমস্ত ক্লাসগুলো করব যখন,
তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো খুব ভালো করে দেখবে। এটা তোমাদেরকে বারবার থার্ড সেমিস্টারে বলে তো হয়নি, যাই হোক তোমরা শেষে স্বীকার করেছো যে আমাদের এটা খুব বড় ভুল হয়েছিল, প্রথম থেকে আমরা কেন কনসেপ্ট ক্লিয়ারের ক্লাসগুলো করিনি, তাহলে আমাদের কিন্তু আজকে এতটা ভুগতে হতো না। সেই অবস্থা যাতে না হয় তার জন্য প্রথমে তোমাদেরকে সিলেবাসটা একদম A to Z কোথায় কি আছে পুরোটাই বুঝিয়ে বলে দিচ্ছি, তাতে তোমাদের রাস্তাটা কতটা সহজ হবে না কঠিন হবে সেটা তোমরা বুঝে যেতে পারবে। অবশ্যই যদি কঠিন লাগে তার জন্য রয়েছি আমি। পাতের ধারণা শ্রেণীবিভাগ, বিভিন্ন ধরনের পাত সীমান্ত এবং পাত সীমান্তে উদ্ভূত ভূমিরূপ সমূহ। সিলেবাসে কি ছিল? সিলেবাসটা তো অবশ্যই ইংলিশে ছিল। এখানে ছিল কনসেপ্ট এন্ড ক্লাসিফিকেশন অফ প্লেট, টাইপস অফ প্লেট, বাউন্ডারিজ, পাত সীমানা টাইপ এবং অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস এবং এই যে উদ্ভূত ভূমিরূপ সমূহ। হয়ে গেল জিওটেকটনিক। এরপরে জিওমরফিক প্রসেসেস অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সমূহ, তার মধ্যে তোমরা পড়বে এক্সোজেনিক প্রসেস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া সমূহ, ফ্লুভিয়াল ল্যান্ডফর্মস অর্থাৎ নদীর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, কোস্টাল ল্যান্ডফর্মস অর্থাৎ উপকূলীয় ভূমিরূপ সমূহ সমুদ্র তরঙ্গের কাজের ফলে যেটা সৃষ্টি হয়, এওলিয়ান ল্যান্ডফর্মস অর্থাৎ বায়ুর কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ সমূহ। এছাড়া কি আছে না, কম্বাইন্ড ওয়ার্ক অফ এক্সোজেনিক প্রসেসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস। এই যে এক্সোজেনিক প্রসেসেস গুলো আছে, নদী, হিমবাহ, বায়ু, তাদের একসঙ্গে কাজ, কম্বাইন্ড ওয়ার্ক এবং অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া সমূহের সম্মিলিত কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ। হয়ে গেল ইউনিট 2। আমি একদম তোমাদের নোটস যেভাবে পড়তে হবে, যেহেতু লং কোশ্চেন থাকবে, এবারে কিভাবে কোথা থেকে 5 নম্বরের, কোথা থেকে 3 নম্বরের, কোথা থেকে 2 নম্বরের কোশ্চেন করবে সমস্ত কিন্তু প্রত্যেকটা ক্লাসে। এবং তোমাদের বলে দিই এই পোর্শনটা থেকে কিন্তু 10 ঘন্টার ক্লাস হবে, এই পোর্শনটা থেকে 6 ঘন্টার ক্লাস হবে, জিওটেকটনিক থেকে 6 ঘন্টা, এটাই সবচেয়ে বড় জিওমরফিক প্রসেসের 10 ঘন্টা ক্লাস। চলে যাচ্ছি সাইকেল অফ ইরোশন ইউনিট 3, যেখানে 3 ঘন্টার ক্লাস থাকবে। উইলিয়াম মরিস ডেভিসের ভূমিকা কিসে? ভূমিরূপের বিবর্তনে WM ডেভিসের ধারণা। এছাড়া থাকবে নদীর পুনর্যৌবন লাভ এবং নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ। আমরা একটু সিলেবাসটা দেখে নিই। দ্য রোল অফ WM ডেভিস কনসেপ্ট অফ ল্যান্ডফর্ম ইভলিউশন, রেজুভিনেশন যেটা পুনর্যৌবন লাভ, অ্যান্ড রেজাল্টেন্ট ল্যান্ডফর্মস। তাহলে বুঝতেই পারছো ইংরেজিটার বাংলা করে দিয়েছি। অ্যাটমসফিয়ারে, এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল থেকে থাকবে 5 ঘন্টার ক্লাস। সেখানে কি আছে? অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্সেস, বায়ুমণ্ডলীয় গোলযোগ, তার ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স এন্ড মেকানিজম অফ সাইক্লোন। সাইক্লোনের মধ্যে আবার থাকছে ট্রপিক্যাল এন্ড টেম্পারেট জোনস অর্থাৎ ক্রান্তীয় অঞ্চলের এবং নাতিশীতোষ্ণ অঞ্চলের সাইক্লোন, তার সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং উৎপত্তি। শুধু সাইক্লোনের নয়, অ্যান্টি সাইক্লোনেরও একই জিনিস অর্থাৎ ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স এন্ড মেকানিজম। এক কথায় বলতে গেলে এখানে তোমাদের বাংলাটাতে পেয়ে যাচ্ছ ঘূর্ণবাতের অর্থাৎ ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ দুটোই, যেটা ব্র্যাকেটে লেখা আছে যে ট্রপিক্যাল এন্ড টেম্পারেট, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠন প্রণালী, প্রতিপ ঘূর্ণবাতেরও সংজ্ঞা, বৈশিষ্ট্য, গঠন প্রণালী। এরপরে যেটা থাকছে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন অর্থাৎ কোপেনকৃত জলবায়ু শ্রেণীবিভাগ, কজেস এন্ড এভিডেন্সেস অফ ক্লাইমেটিক চেঞ্জ। এখানে জলবায়ুর পরিবর্তনের কারণ এবং তার এভিডেন্স কি কি থাকছে, নিদর্শন সমূহ। তাহলে হয়ে গেল অ্যাটমসফিয়ার থেকে 5 ঘন্টার ক্লাস, বায়ুমণ্ডল থেকে। তোমাদের পরের ইউনিট হচ্ছে ইউনিট 5, যেখানে বায়ুমণ্ডল আছে। বায়ুমণ্ডলে কি আছে? মুভমেন্টস অফ ওশেন কারেন্টস অর্থাৎ সমুদ্র স্রোত অ্যান্ড অ্যাসোসিয়েট এনভায়রনমেন্টাল এফেক্টস, পরিবেশের উপর সমুদ্র স্রোতের কি প্রভাব। চলে যাব ইউনিট 6 এ, যেখানে আছে জীবমণ্ডল। এখান থেকে হাইড্রোস্ফিয়ার থেকে 6 ঘন্টার এইটুকু সমুদ্র স্রোত অর্থাৎ এখানে প্রশান্ত, আটলান্টিক, ভারত মহাসাগরীয় স্রোত সমস্ত ডিটেলস পড়তে হবে এবং পরিবেশের উপর সমুদ্র স্রোতের প্রভাব, এই মিলিয়ে 6 ঘন্টার ক্লাস থাকবে। বায়োস্ফিয়ার থেকে থাকবে 5 ঘন্টার ক্লাস। বায়োডাইভার্সিটি, জীব বৈচিত্র্য, তার ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, টাইপস অর্থাৎ ধরন, সিগনিফিকেন্স মানে তার তাৎপর্য, ফ্যাক্টরস রেসপন্সিবল ফর বায়োডাইভার্সিটি ডিপ্লিশন অর্থাৎ ডিপ্লিশন বলতে জীব বৈচিত্র্য কেন হ্রাস পাচ্ছে, এই যে জীব বৈচিত্র্য হ্রাসের কারণ। এরপরে থাকছে স্ট্র্যাটেজিস অ্যান্ড প্রোগ্রামস অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন অর্থাৎ জীব বৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন স্ট্র্যাটেজি অর্থাৎ কৌশল, এবং যেটা থাকছে প্রোগ্রামস অর্থাৎ কর্মসূচি, এই মিলিয়ে 5 ঘন্টার ক্লাস। আমাদের কিন্তু হয়ে গেল ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। আশা করছি তোমরা বুঝে গেছো সিলেবাসটার মধ্যে কি কি আছে। অবশ্যই চোখ রাখো আমার পরবর্তী ক্লাসগুলো, যেখানে আমি কনসেপ্টটা তোমাদের পুরোপুরি ক্লিয়ার করব। যাই হোক, এরপরে সাবটপিক ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি
অর্থাৎ মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ। এটা তোমরা থার্ড সেমে জনসংখ্যা জনবসতি পড়েছিলে, এখানেও জনসংখ্যা পড়বে, তবে কিভাবে পড়বে না ইম্প্যাক্ট অফ মাইগ্রেশন অন গ্লোবাল ডেমোগ্রাফিক চেঞ্জেস, বিশ্বের জনসংখ্যা পরিবর্তনে প্রব্রজন, মাইগ্রেশন এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া বা আসা, অন্য দেশ থেকে এদেশে আসা, এই বিশ্ব জনসংখ্যার পরিবর্তনে প্রব্রজনের কি প্রভাব রয়েছে। ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ ভীষণ রকমের ইম্পর্টেন্ট, এখন থেকেই ধরে নিতে পারো যে ওখান থেকে একটা লং কোশ্চেন পড়ছে। ম্যালথাসকৃত জনসংখ্যা তত্ত্ব, কনসেপ্ট অফ অপটিমাম আন্ডার অ্যান্ড ওভার পপুলেশন, অর্থাৎ জনসংখ্যার যে ধারণাগুলো তার মধ্যে অপটিমাম কাম্য জনসংখ্যা, আন্ডার অর্থাৎ জনস্বল্পতা, ওভার পপুলেশন অর্থাৎ জনবিস্ফোরণ, এবং থাকছে ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল বাই থমসন অ্যান্ড নোটেস্টেন, অর্থাৎ থমসন ও নোটেস্টেইনের জনসংখ্যা বিবর্তন মডেল। এছাড়া থাকছে নিড অফ পপুলেশন কন্ট্রোল মেজার্স অ্যান্ড পপুলেশন পলিসি, এখানে ভারতের জনসংখ্যা নীতি তার প্রয়োজনীয়তা। ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফির এটা গেল ইউনিট 1। এরপরে ইউনিট 2 তে থাকছে হিউম্যান ডেভেলপমেন্ট অর্থাৎ মানব উন্নয়ন, সেখানে কি থাকছে কনসেপ্ট, ডেফিনেশন, মেজারমেন্ট, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, কনসেপ্ট অফ হিউম্যান পভার্টি ইন্ডেক্স অর্থাৎ মানব উন্নয়ন সূচক, তার ধারণা, সংজ্ঞা, পরিমাপক সমূহ। আর এই যে পভার্টি ইন্ডেক্স বললাম অর্থাৎ মানব দরিদ্রতা সূচক, তার ধারণা, সংজ্ঞা, পরিমাপক সমূহ। এছাড়া থাকছে অ্যাপ্রোচেস, কিসের অ্যাপ্রোচ, ওয়েলফেয়ার অ্যাপ্রোচ অর্থাৎ কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি, অমর্ত্য সেন্স ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ অর্থাৎ অমর্ত্য সেনের যে সক্ষমতা দৃষ্টিভঙ্গি সেটাও থাকছে এই হিউম্যান ডেভেলপমেন্টের মধ্যে। এটা কিন্তু বেশি সময়ের ক্লাস নয়, 3 ঘন্টা, তবে পপুলেশন জিওগ্রাফি অনেকটাই বড় কিন্তু ভীষণ সহজ, তোমরা একবার ক্লাস করলেই বুঝতে পারবে। আগের বারেও যেমন তোমাদের জনসংখ্যা জনবসতি বেশি ভোগায়নি, এর মধ্যেও কিন্তু কিচ্ছু নেই, তবে এই চ্যাপ্টারটা একটু বড় আছে, যেখানে 9 ঘন্টার ক্লাস হবে, এটা হবে 3 ঘন্টার ক্লাস। এরপরে তো একদম তোমাদের পরিচিত জিনিসে চলে যাচ্ছে, যেটা ভারতের ভূগোল। তোমরা ভারতের ভূগোল, ভারতের শিল্প ক্লাস 10 থেকে পড়ে আসছো। সেখানে কি কি আছে দেখো, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ, কি কি ইন্ডাস্ট্রি আছে এখানে দেখো লিখে দিয়েছি, তোমাদের ফুল মার্কস এখানে 10, তবে টোটাল ক্লাসের টাইম থাকবে 15 ঘন্টা। তার মধ্যে আছে ইউনিট 1, আছে ইউনিট 2, আছে ইউনিট 3, ব্যাস এটাই শেষ। এবার এই ঘন্টাটা যে আমরা ভাগ করব 15 ঘন্টা, প্রথমে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি সেটা আছে 6 ঘন্টা, সেখানে কি কি ইন্ডাস্ট্রি আছে একটু দেখে নেবো। ডিস্ট্রিবিউশন, কজেস এন্ড ডেভেলপমেন্ট, প্রবলেমস এন্ড প্রসপেক্টস অর্থাৎ প্রত্যেকটা শিল্পের বন্টন থাকবে, ডেভেলপমেন্টের কারণ অর্থাৎ ওই শিল্পটা গড়ে ওঠার কারণ, শিল্পটার কি প্রবলেম বা সমস্যা আছে এবং তার সম্ভাবনা কি কি আছে। এগ্রো বেসড যেমন ফুড প্রসেসিং অর্থাৎ কৃষি ভিত্তিকের মধ্যে ফুড প্রসেসিং, খাদ্য প্রক্রিয়াকরণ। সি বেসড সমুদ্র ভিত্তিক, তার মধ্যে আছে কমার্শিয়াল মেরিন ফিশিং অর্থাৎ বাণিজ্যিক মৎস্য আহরণ। ফরেস্ট বেস অর্থাৎ অরণ্য নির্ভর শিল্পের মধ্যে আছে পেপার ইন্ডাস্ট্রি বা কাগজ শিল্প। মিনারেল বেসড, তার মধ্যে মেটালিক হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল, আর নন মেটালিকের মধ্যে আছে পেট্রোকেমিক্যাল বা পেট্রো রসায়ন শিল্প যেটা। ম্যানুফ্যাকচারিং বেসড কি আছে, অটোমোবাইল, এছাড়া আছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। এর বাংলা করলে দাঁড়ায় কৃষিভিত্তিক শিল্প, সমুদ্রভিত্তিক শিল্প, বনভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক শিল্প, খনিজ ভিত্তিক ধাতব শিল্প, খনিজ ভিত্তিক অধাতব শিল্প, নির্মাণ ভিত্তিক শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প। এখানে নির্মাণ ভিত্তিক শিল্পের মধ্যে ম্যানুফ্যাকচারিং এর মধ্যে অটোমোবাইল দেয়া আছে, মিনারেল বেসড যেটা মেটালিক আয়রন স্টিল, নন মেটালিক পেট্রোকেমিক্যাল, আর এগুলো তো বলেই দিলাম। ফরেস্ট বেসড যেটা কাগজ শিল্প, আর সি বেসড যেটা সমুদ্র ভিত্তিক সেটা হচ্ছে বাণিজ্যিক মৎস্য আহরণ, আর যেটা কৃষি নির্ভর সেটা হচ্ছে ফুড প্রসেসিং বা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তাহলে বাংলাগুলো পেয়ে গেলে। ইউনিট 2 তে আছে হিউম্যান সেটেলমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, ভারতীয় মানব বসতি এবং উন্নয়ন। আমরা মানব বসতি একটা আগে দেখলাম, এটা ভারতের কনটেক্সটে, সেখানে কি আছে দেখবো। ল্যান্ড রিসোর্সেস এন্ড এগ্রিকালচারাল ল্যান্ড ইউজ, কনসেপ্ট অফ ল্যান্ড ইউজ এন্ড ল্যান্ড কভার, ল্যান্ড ইউজ প্যাটার্ন অফ ইন্ডিয়া, কোয়ালিটি এন্ড সাইজ অফ কাল্টিভেবল land holdings, methods to reduce fragmentation of land holdings, sustainable development in Indian context। এর বাংলা করলে দাঁড়ায় ভূমি সম্পদ এবং কৃষি ভূমির ব্যবহার, অর্থাৎ কৃষি ভূমির ব্যবহারটা কিরকম হচ্ছে, ভূমি ব্যবহার এবং ভূমির আচ্ছাদনটা কি আছে, সেখানে কৃষিজ জমি মানে কৃষি ভূমি আছে না বনভূমি আছে না বসতি আছে না জলাধার আছে, সেই রকম ভারতে ভূমি ব্যবহারের ধরন, কৃষিযোগ্য জমির গুণগত বৈশিষ্ট্য এবং আয়তন,
জমি কেন ভারতে এত বেশি খণ্ডীকৃত, জমির খণ্ডীকরণ হ্রাসের গ্রহণীয় পদ্ধতি, এত খণ্ড খণ্ড করে আল দিয়ে ভাঙা চলবে না, তার জন্য গ্রহণীয় পদ্ধতি। এবং ভারতের প্রেক্ষাপটে স্থিতিশীল উন্নয়ন, স্থিতিশীল উন্নয়ন মানে কোনো পরিবেশের কোনো রকম ক্ষতি না করে যে উন্নয়ন, সেটা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। একদম লাস্ট যেটা ইউনিট 3, জিওগ্রাফিক্যাল পার্সপেক্টিভ অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেমস, নির্বাচিত বিষয় এবং সমস্যাগুলির উপর ভৌগোলিক দৃষ্টিকোণ। ভীষণ ভালো লাগবে। এই যে তোমাদের 1, 2, 3, 4, 5টি অঞ্চল আছে, তার মধ্যে আমি বাংলাটা বলে দিই, গঙ্গা নদীর জল দূষণের কারণ এবং ফলাফল, তার ব্যবস্থাপনা কি গ্রহণ করা হয়েছে। 2 নম্বর আছে কলকাতা এবং জাতীয় রাজধানী অঞ্চলে বায়ু দূষণ, তার কারণ, পরিণতি, ব্যবস্থাপনা। দক্ষিণবঙ্গে বিশেষত সুন্দরবন মানে 24 পরগনা অঞ্চলটাতে আর্সেনিক দূষণজনিত সমস্যা, তার কারণ, পরিণাম এবং মোকাবিলা। আর কি আছে, আর আছে ডুয়ার্স ও সুন্দরবন অঞ্চলে মানুষ এবং পশুর সংঘাত, এটারও কারণ, পরিণাম, মোকাবিলা। আর আছে ল্যান্ড ডিগ্রেডেশন ইন জঙ্গলমহল, কজেস, কনসিকুয়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট, অর্থাৎ জঙ্গলমহলে ভূমির অবক্ষয়, কারণ, পরিণতি, ব্যবস্থাপনা। তাহলে এখানে দেখতেই পাচ্ছ 5টা অঞ্চলের মধ্যে গঙ্গার জল দূষণ, সবেরই কজেস, কনসিকুয়েন্সেস অ্যান্ড ম্যানেজমেন্ট। গঙ্গা নদীর জল দূষণের, কলকাতা জাতীয় রাজধানী অঞ্চলের বায়ু দূষণের, দক্ষিণবঙ্গে আর্সেনিক দূষণের, আর সুন্দরবন ও ডুয়ার্স অঞ্চলে মানুষ ও পশুর সংঘাত, আর একটা হচ্ছে জঙ্গলমহলে ভূমি অবক্ষয় ঘটছে, তার কারণ, পরিণতি এবং ব্যবস্থাপনা। ফলে এই পোর্শনটি থেকে থাকছে 5 ঘন্টার ক্লাস, প্রত্যেকটি ধরে নাও 1 ঘন্টা করে ক্লাস হবে। এবং শিল্প থেকে যেটা ক্লাস, সেটা হচ্ছে তোমাদেরকে বলা হয়নি, এইটাতে থাকছে 6 ঘন্টা। আর যেটা হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান সেটেলমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান কনটেক্সট, সেখানে থাকছে 4 ঘন্টার ক্লাস। ফলে এখানটাও কিন্তু বেশি বড় চ্যাপ্টার নয়। তাহলে বুঝতেই পারছো, এটাই হচ্ছে তোমাদের রাস্তা, যেটা তোমাদেরকে পরীক্ষার হল পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। এর মধ্যে তোমার কোন চ্যাপ্টারটা মনে হচ্ছে সবচেয়ে সহজ লাগছে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এবং কোন চ্যাপ্টারটা কঠিন লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাও, যে ম্যাডাম এইটার জন্য বেশি করে ক্লাস দেবেন, বা এইটার জন্য কতটা ভাগে ভাগ করে দিলে ক্লাসগুলো তোমাদের সুবিধা হবে। যেটা 10 ঘন্টার ক্লাস বলা আছে, আমার প্রয়োজনে 20 ঘন্টার ক্লাস করতে অসুবিধা নেই, কিন্তু তোমাদের যেন বুঝতে কোনো অসুবিধা না হয়। অবশ্যই তার জন্য আমাকে কমেন্ট করো, যে কোনো কমেন্টের, তোমাদের যে কোনো আবদার পূরণের জন্য আমি সবসময় রেডি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ক্লাসে। পরের ক্লাসে আলোচনা করব তোমাদের জন্য কোন বইটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এখন থেকে সিরিয়াসলি পড়তে শুরু করবে। টাটা।